প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। শুভরাত্রি। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। মানব জমিন, খালেদা জিয়া মুক্ত, আপাতত দিল্লিতেই থাকবেন, হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সংসদ বিলুপ্ত। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। দৈনিক ইত্তেফাক, সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট, পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকশো যানবাহন। সংকট উত্তরণ ও সরকার গঠনে অনেক বৈধ পথ খোলা রয়েছে। বাংলাদেশ প্রতিদিন, নতুন সরকারের অপেক্ষায় দেশ। আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সমকাল, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ইউনূস, সংসদ বিলুপ্ত। অনেক থানায় ভাঙচুর, আগুন, লুট, নিহত আরও 12। যায় দিন, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত। কালবেলা, মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ। সময়ের আলো, বিজয় মিছিল করে কার্যালয়ে যাবেন খালেদা জিয়া। খবরের কাগজ, হাসিনার অনুরোধেই হেলিকপ্টার ঢুকতে দেওয়া হয় ভারত। আলোকিত বাংলাদেশ, 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া। দৈনিক করতোয়া, সংসদ বিলুপ্ত, শিগগিরই নতুন সরকার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাসিনা রিকোয়েস্টেড ইন্ডিয়া এন্ট্রি অ্যাট ভেরি শর্ট নোটিস, জয়শঙ্কর। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ বড় শিরোনাম হয়ে এসেছে, আমরা গণমাধ্যমেও যেমন দেখতে পেরেছি যে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, সেই বিষয়টি আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তাদের সঙ্গে তাদের লিয়াজো কমিটির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা, এবং সিভিল সোসাইটি প্রতিনিধিরা তারাও ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে তারা বৈঠক করেছেন এবং সেখানে 3টি বাহিনীর প্রধানরা সেখানে যোগ দিয়েছিলেন। এই বৈঠকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে বলে এইটা সিদ্ধান্ত হয়েছে। আর বাকি কাদেরকে সদস্য করা হবে এবং কতদিনের জন্য সেই সরকার হবে, সেই সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। না, আমরা সিদ্ধান্তটি পেলাম, কিন্তু আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পন্ন করেই এটি বলে আর সরকারের যারা থাকবেন নাম ঘোষণা করা হবে। কিন্তু অনতিবিলম্বে যেটি প্রয়োজন হচ্ছে একটি সরকার, কারণ আগের সরকার বিলুপ্ত হয়ে গেছে, সংসদ বিলুপ্ত হয়েছে, সরকার পদত্যাগ করেছে। এখন দেশে কিন্তু কার্যত সরকার নেই। রাষ্ট্রপতি আছেন, সেনাপ্রধান আছেন। সেনাপ্রধান বলেছিলেন যে আমি দেশে নিরাপত্তার বিষয়টি দেখব, কিন্তু গত 2 দিনে যেসব ঘটনা ঘটছে সারা বাংলাদেশে, সেটি ভয়াবহ। থানায় আক্রমণ হয়েছে, রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে, ব্যক্তিগত, বিশেষ করে সদ্য বিদায়ী যে সরকার, আওয়ামী লীগ সরকারের যারা নেতা, মন্ত্রী, এমপি, তাদের বাড়িতে হামলা, লুটপাট, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িতে ভয়াবহ রকম আক্রমণ হয়েছে, তাদের স্থাপনায়, এমনকি মিষ্টির দোকানেও। সুতরাং অবিলম্বে এটি কীভাবে করা, এবং পুলিশের একটি অংশ বলেছে তারা কর্মবিরতিতে আছেন এবং তারা তাদের নিরাপত্তার কারণে থানা ছেড়ে দিয়েছেন। সুতরাং একটা ভয়াবহ অবস্থার মধ্যে অনতিবিলম্বে যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে সরকার গঠন না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর তাদের নিরাপত্তা, মানে জননিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে তাদের তৎপরতা, তাদের সেনা সদস্য মোতায়েন করা উচিত। থানাগুলোতে এবং বিমানবন্দর সহ অন্য বিভিন্ন স্থাপনায় ট্রাফিক নিয়ন্ত্রণেও আনসার ভিডিপি দেওয়ার কথা, কিন্তু তারা কতটা পারবে? কারণ যে কোনো এ ধরনের কাজের যে দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োজন,
সেই অভিজ্ঞতা তাদের কিন্তু তেমন নেই। সাধারণ শিক্ষার্থী এবং দেখলাম যে দুই একটি রাজনৈতিক দলের কর্মীরাও স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন, সেটি প্রতীক্ষা হিসাবে খুব ভালো। কিন্তু যখন জটিল অবস্থা হয়, যেমন যানজট, এটি তারা শৃঙ্খলা কতটা আনতে পারবে এটি কিন্তু প্রশ্ন আছে। এটি তাদের কাজও না, তাদের কাজও না। তারপরও প্রতিষ্ঠান রয়েছে। হ্যাঁ, তারপরও শিক্ষার্থীদের এই উদ্যোগকে আমরা সমর্থন করি, স্বাগত জানাই। কিন্তু যে কাজটি প্রয়োজন হচ্ছে পেশাগত যে সদস্য, সেটি সশস্ত্র বাহিনী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, পুলিশ থানাগুলোতে আক্রমণ হয়েছে, কিন্তু বিজিবি, র্যাব, এসব প্রতিষ্ঠানের যারা সদস্য তাদের তো এখানে নিয়োগ করা যেত। আনসার ভিডিপি আমি মনে করি না যে এটি খুব কার্যকর হবে। তারা সহযোগিতা করতে পারে, কিন্তু মূল কাজটি করতে হবে আরও প্রশিক্ষিত, আরও দক্ষ জনবল দিয়ে। আপনি যেমন বলছিলেন, আমরা এর মধ্যে আবার প্রাণহানির ঘটনাও দেখেছি, অনেক থানায় ভাঙচুর, লুট, নিহত আরও 12, এই শিরোনামটি আমাদের সামনে রয়েছে। গোলাবারুদ লুট হয়েছে, এই শিরোনামটি রয়েছে আমাদের সামনে। না, সংবাদের ভেতরে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এর ফলে আইনশৃঙ্খলা, স্বাভাবিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ, এগুলো অনেক বেড়ে, সামাজিক অপরাধ বিভিন্ন পাড়ায় মহল্লায়, এরা ছাত্র না, আদৌ কোনো দলের কোনো সংগঠনের কর্মী তাও কেউ জানে না, কিন্তু এলাকায় পাড়ায় পাড়ায় আক্রমণ হচ্ছে, লুটপাট হচ্ছে, হামলা হচ্ছে। এক্ষেত্রে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে গণকমিটি করার কথা বলা হয়েছিল, কিন্তু কমিটি করা একটা প্রক্রিয়ার বিষয়, সেই স্থানীয় লোকজনের সাথে আলোচনা করতে হবে। এবং তারা বলেছেন যারা এই সরকারের সঙ্গে ছিলেন, যারা এই দুর্নীতি বা দুঃশাসনের অংশীদার, তাদেরকে নেওয়া যাবে না স্বাভাবিকভাবে, তারা বলেছেন। তাহলে অন্যদের সেটা খুঁজে বের করা এবং ভাগ করা কঠিন। আপনি বলছিলেন যে একদিন আগে যারা এক দলে ছিলেন, একদিন পরেই তারা দল বদলায়, রং বদলায়। সুতরাং এটাই আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা। সুতরাং এ ব্যাপারেও সুতীক্ষ্ণ নজর রাখতে হবে এবং জনমনে যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে, সেটি দূর করতে হবে। সেটি আন্দোলনকারীরা অবশ্যই জনগণের কাছে আহ্বান জানিয়েছে। বঙ্গভবন থেকেও দেখলাম যে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন এবং তারা নিজেরাও কর্মীদের, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি রাষ্ট্রযন্ত্র যে, সেই রাষ্ট্রযন্ত্রকে তো এখানে যুক্ত করতে হবে বা তাদের নামতে হবে। এই যারা আছেন, আমি দেখলাম যে আইজিপি তিনি পুলিশ সদস্য এবং থানাগুলোতে আক্রমণ না করার কথা বলেছেন। এখন আক্রমণ কারা করছেন? শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন, বিজয়ী হয়েছেন। তাদের কোঠা সংস্কার বিজয় হয়েছেন। তারা এক দফার আন্দোলন করেছিলেন, সরকার পদত্যাগ করেছে। কিন্তু এখন কারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, আর সেটি খুঁজে বের করা দরকার। এখন খুঁজে বের করার জন্যই কিন্তু দক্ষ জনবল দরকার। অর্থাৎ সেটা পুলিশ বাহিনী হতে পারে, র্যাব হতে পারে, বিজিবি হতে পারে, সশস্ত্র বাহিনী হতে পারে। কিন্তু শুধু আহ্বান জানালে জনগণের মধ্যে যে আতঙ্ক, সেটা দূর হবে বলে মনে করি না। আরেকটি বড় শিরোনাম, মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘ কারা, 6.5 বছর এক ধরনের মুক্ত কিন্তু ছিলেন। নির্বাহী আদেশে 6 মাস পর পর, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ ছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে হবে বা দেশের হাসপাতালে করাতে হবে। এবং সাম্প্রতিককালে তিনি বেশ অসুস্থ, হাসপাতালে, বাড়িতে এই ভাগাভাগি করে থাকেন। এখন তিনি যখন মুক্ত, আইনি প্রক্রিয়ায় মুক্ত, নির্বাহী আদেশে, কিন্তু এখন বিএনপি তো দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে তার চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে। এখন সেই সুযোগটি এসেছে। বিএনপি নেতারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আশা করি দ্রুত। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, আমরা এটিও একটি বড় শিরোনাম হিসেবে অভিন্নভাবেই পেয়েছি বেশ কয়েকটি দৈনিকে। হ্যাঁ, একজন সেনা কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। এখন এটি সেনাবাহিনীর ভিতরে, এবং আমরা ধারণা করি যে সাম্প্রতিক যে শিক্ষার্থীদের আন্দোলন,
এবং শেষ পর্যন্ত এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলন প্রশ্নে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিমত এবং মতপার্থক্যের কথা শোনা যায়। এই রদবদল তার প্রতিফলন হতে পারে যে সেনা নেতৃত্ব মানে সেনাবাহিনীর যে প্রধান এখন তার নেতৃত্বে বা সশস্ত্র বাহিনীর অন্যান্য বাহিনীর যারা আছেন সেখানে এই যে দ্বিমত বা সেনাবাহিনীতে দ্বিমত করার সুযোগ নেই, সেখানে কমান্ড মানতে হবে। হ্যাঁ, সুতরাং এখানে এক ধরনের এটি যদি খুব যাতে না বাড়ে সে কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো যে সেনাবাহিনীর মধ্যে যদি কোনো অসন্তোষ থেকে থাকে, যদি ভিন্ন মত থেকে থাকে, সেটি কিভাবে মানে প্রশমিত হবে। এখন সেটি খুবই জরুরি, কারণ সেনাবাহিনী কিন্তু এখন এই মুহূর্তে কার্যকর যে প্রতিষ্ঠান আর সেটি আছে, যেহেতু বেসামরিক প্রশাসন সরকার নেই, প্রশাসন যদিও আছে এবং সেটা কতটা কাজ করে সেটি দেখার বিষয়। এখন এই যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে চলমান পরিস্থিতি, বিশেষ করে আপনি যেমন বলছিলেন যে এখনো সমাজের মধ্যে অস্থিরতা রয়ে গেছে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সঙ্গে আরও যারা রয়েছেন পরামর্শক হিসেবে শিক্ষকবৃন্দ, তারা পরামর্শ দিচ্ছেন এবং আমাদের রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে এই অস্থিরতাটা কমিয়ে আনার জন্য, সংঘাত সহিংসতাটা কমিয়ে আনার জন্য। এই যে ব্যবস্থাগুলোর কথা আপনি যেমন বলছিলেন যে যতটুকু আমরা দেখছি এগুলো কতটুকু উপযোগী হবে বলে বা আপনার পরামর্শটা কি আপনি মনে করেন? এটা হয়তো একেবারে তাৎক্ষণিকভাবে যে হবে তা না। যেমন বিশ্ববিদ্যালয় খুলেছে, শিক্ষার্থীরা হলে চলে গেছেন, তারা যদি সেখানে একটি সুন্দর একটি অভয় পরিবেশ তৈরি করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে, সেটি কিন্তু একটি ভালো বার্তা দেবে সমাজে, জনগণের মধ্যে। এরকম প্রতিটি এলাকা প্রতিষ্ঠানে যদি আমরা শান্তির জন্য কাজ করতে পারি, তাহলে কিন্তু এই যে ভীতিকর পরিবেশ বা উদ্বেগজনক পরিবেশ সেটি দূর হতে পারে। তো সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং একইভাবে এটি মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সরকারের শেষ দিন পর্যন্ত যে এক ধরনের ভয়ভীতি, এক ধরনের উৎকণ্ঠা ছিল, আবার নতুন করে উৎকণ্ঠা তৈরি না হয়, নতুন করে উদ্বেগ তৈরি না হয়, নতুন করে ভীতির কারণ না হয়। বিএনপির নেতা এবং এই আন্দোলনের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কিন্তু মুক্ত করা হয়েছে। সুতরাং তারা এক ধরনের স্বস্তির পরিবেশে আছে। কিন্তু যারা গতকাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, কিন্তু আইন কেউ হাতে তুলে না নেয় এবং কেউ নাজেহাল না হয়, শারীরিকভাবে মানসিকভাবে নাজেহাল না হয়, কারো বাড়ি ঘরে হামলা না হয়, এই নিশ্চয়তা কিন্তু মানে থাকা প্রয়োজন। আরেকটি শিরোনাম, এটিও আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমরা সবগুলো দৈনিকই প্রথম পৃষ্ঠায় পেয়েছি, সেটি হচ্ছে যে পরিস্থিতি বুঝে দেশে ফিরবেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হ্যাঁ, বিএনপির তো দীর্ঘদিনই বলে আসছিলেন যে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের দেশে আসার পরিবেশ হলে আসবেন। আর সেক্ষেত্রে হয়তো তার বিরুদ্ধে যে মামলা আছে এবং তিনি একাধিক মামলা দণ্ডিত, এখন এটি আইনি প্রক্রিয়ায় কিন্তু শেষ করতে হবে। কারণ খালেদা জিয়ার বিষয়ে যেমন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি একটি নিষ্পত্তি করা হয়েছে, তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু না হয়, আর সেটিও দেখার বিষয়। কারণ আমরা পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আবার রাজনৈতিক স্বার্থে অন্য দিক থেকেও ব্যবহার না হয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কিন্তু এটি মীমাংসা করতে হবে। এবং তার চেয়েও বড় যে অন্তর্বর্তী সরকার যারা গঠন করবে, সেই অন্তর্বর্তী সরকার একটা বড় দায়িত্ব হবে আগামী নির্বাচন অনুষ্ঠান, এবং সেই নির্বাচনটি হতে হবে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য। যেটি আমরা 7 জানুয়ারি নির্বাচনে পাইনি, এরকম একটি নির্বাচন কিন্তু সামনে আমরা আশা করি না, দেশের কোনো মানুষই আশা করে না। এবং
বিগত সরকারের বিরুদ্ধে মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, তার একটা বড় কারণ কিন্তু ভোট দিতে না পারা। তো সুতরাং আমরা একটি অংশগ্রহণমূলক, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই চাই। অন্তর্বর্তী সরকার যারা আসলে নির্বাচনটি আয়োজন করবেন, মানে নির্বাচন আয়োজনের সময় থাকবেন, তারা কতদিন মেয়াদি হবে এবং তাদের কলেবর কতটা হবে সেটি এখনো আমরা সুনির্দিষ্টভাবে এখনো জানতে পারিনি। এই বিষয়ে যদি আপনার কিছু না, এর আগে আমাদের উদাহরণ আছে যে 11 জনের উপদেষ্টা পরিষদ হতো। এখানে 11 জন হতে পারে, 13 জন হতে পারে, 15 জন হতে পারে, সেটি বড় বিষয় না। বা মেয়াদও আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। কোনো কারণে যদি নির্বাচন হতে না পারে, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অবস্থা বা অন্য যে কোনো কারণে, সেক্ষেত্রে আরও 90 দিন বাড়ানো যায়। এরপর বাড়াতে হলে কিন্তু আদালতের কাছে যেতে হবে। আর যেটি 2007 সালে যে সরকারটি এসেছিল, তারা কিন্তু আদালতের মাধ্যমে মেয়াদ বাড়িয়েছিল। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে সেই সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার। সেটি যত সদস্যেরই হোক এবং যে মেয়াদেরই হোক না কেন, তাদের এবং সেটি বিগত তত্ত্বাবধায়ক সরকারকেও কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা অংশগ্রহণমূলক নির্বাচনটি করতে পেরেছে। আমরা শিরোনামে দেখেছি যে নতুন সরকারের অপেক্ষায় মানুষ, তেমনি নির্বাচনের অপেক্ষায়ও মানুষ, এই দুই ধরনের কথাই আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যেমন বলছিলেন যে কখনো কখনো এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হয়, নির্বাচনটি সেটি জনমনে বেশ রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের মধ্যেও আলোচনা আছে যে পরিস্থিতি, অর্থাৎ একটানা 15.5 বছর একটি সরকার ছিল, প্রশাসন, নানা প্রতিষ্ঠান সেখানে দলীয়করণ এবং নিজস্ব যে বলয় তৈরি করার ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেটাকে ভেঙে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সেগুলোকে কাজ করা, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্য সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর সেক্ষেত্রে যদি সময় লাগে, সেটা একটি বিষয় আছে। আরেকটি বিষয় হলো যে সবেমাত্র একটি সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এখন 15 দিনের মধ্যেই বা 3 মাসের মধ্যেই নির্বাচনটি সম্ভব হবে কিনা, যে ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করে জনগণ, আর সবটা মিলে সময়টার চেয়েও বড় জরুরি হচ্ছে নির্বাচনটি কীভাবে চলে। আন্দোলনকারী ছাত্র নেতারা কিন্তু বলেছেন তারা যে ধারায় এতদিন রাজনীতি চলেছে, বিভক্তির রাজনীতি, সেটা তারা চান না। তারা ঐক্যের রাজনীতি চান, ঐক্যবদ্ধ বাংলাদেশ চান। তো ঐক্যবদ্ধ বাংলাদেশ হলে এর সমাজ, সংগঠন, রাজনীতির যে অংশীদার আছেন সবাইকে সম্মিলিতভাবেই কিন্তু এই প্রক্রিয়ায় নিতে হবে। সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন, এটি একটি শিরোনাম এক পাশে, আরেক পাশে হচ্ছে মন্ত্রী এমপিরা কে কোথায়, এবং আওয়ামী লীগ নেতাদের বেলায়ও একই রকম কথা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এটি তো সরকার বিদায় নিয়েছে, এক ধরনের উত্তেজনা, এক ধরনের অনিশ্চয়তা এবং ভয় ভীতি কাজ করছে। আমি আশা করি যে অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই ভয়ভীতিটা অনেকটা কমবে। কারণ সরকার চালাতে হলে তো প্রশাসনের সহযোগিতা লাগবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা লাগবে। আর সেক্ষেত্রে বিগত সরকারে যারা একেবারেই দলীয় লোক হিসাবে কাজ করেনি, আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার যুক্তি আছে বলে মনে করি না। আর সেটি একটি কমিটি হতে পারে, কমিটি যাচাই বাছাই করে তাদের অতীত অভিজ্ঞতা, কার্যক্রম তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে হয়তো আবার যদি পুরোটাই রদবদল করতে হয়, এই পুরো প্রশাসন তো আবার নতুন করে সাজানো যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের 12 জন বা 15 জন মানুষকে বাছাই করা যায়, কিন্তু এই যে বিশাল প্রশাসন, এই প্রশাসনকে তো রাতারাতি বদলে দেওয়া যাবে না। এর মধ্য দিয়ে এদের নিয়েই কাজ করতে হবে। তবে যতটা সম্ভব, এবং আমরা তো অতীতে দেখেছি যে প্রশাসন দলীয় সরকারের অধীনে দলের প্রতি অনুগত হয়ে কাজ করেছে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। তো হ্যাঁ, আপনি খুব, এবং সে নির্বাচন সামনে রেখে আপনি কথাগুলো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে দায়িত্ব পালন করা হয় তার উপরে নির্ভর করে আসলে নির্বাচনটি কেমন হবে। এবং রাজনৈতিক চাপ না থাকলে যারা প্রশাসনে আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের নিরপেক্ষতা থাকে। তার নানা কারণে,
কখনো ভয়ভীতির কারণে, আবার কখনো প্রলুব্ধ হয়ে প্রলোভনের কারণেও কিন্তু এই দলের প্রতি অনুগত দেখায় বা ক্ষমতাসীনদের প্রতি অনুগত দেখায়। আর যখন দেখে যে অন্য কোনো পক্ষ নেই, কিন্তু আমরা অংশগ্রহণমূলক নির্বাচন হলে তাহলে কিন্তু পক্ষ বিপক্ষ থাকবে, এবং সেখানে অতটা সহজ হবে না যে কোনো পক্ষের কি বলে হয়ে কাজ করা। তো আমরা দেখেছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, তারা বেশ কিছু সুপারিশ যেগুলো দিয়েছেন, তার মধ্যে শুধু তো নির্বাচন কেন্দ্রিক বা নতুন সরকার কেন্দ্রিক নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে কথা আপনি বলছিলেন সেখানে সংস্কারের কিছু রাষ্ট্রের রূপান্তর, এবং রাষ্ট্রের রূপান্তর হচ্ছে জনগণের রাষ্ট্র হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হবে, অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের যে মৌলিক চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনা, আমরা যদি অন্য কিছু বাদও দেই, আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে আছে কিন্তু সাম্য, সামাজিক ন্যায়, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই তিনটি নাগরিকের যে তিনটি অধিকার, সেই অধিকার নিশ্চিত হয়। এবং তারা কিন্তু সংবাদ মাধ্যমের উপর খুব গুরুত্ব দেয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। একজন সমন্বয়ক খুব জোর দিয়ে বলছিলেন, আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত করার স্বাধীনতা চাই। তো এটি খুবই কি বলে তাৎপর্যপূর্ণ যে দ্বিমত করার স্বাধীনতা। আমাদের গণতন্ত্রের দুর্বলতা হচ্ছে আমরা দ্বিমত করার স্বাধীনতা দিতে চাই না, দেই না। অনেক অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।